অনারেবল টিচার্স, অনারেবল মেন্টর এবং যারা শুনছেন সবাইকে আজকের এই টিউটোরিয়াল থেকে অভিনন্দন, শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। প্রধান শিক্ষকগণের লিডারশিপ প্রশিক্ষণের অধিবেশনগুলো নিয়ে আমরা সাজিয়েছি আমাদের আজকের এই অধিবেশনটি। পর্যায়ক্রমে সমস্ত অধিবেশন আইসিটি ট্রেনিং ফর অল চ্যানেলের পক্ষ থেকে করে দেওয়া হবে। আমরা জানি আমাদের পরিবর্তিত নতুন ম্যানুয়ালের আলোকে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের লিডারশিপ প্রশিক্ষণ শুরু হচ্ছে সম্প্রতি। তারই ধারাবাহিকতায় আমরা ইতিপূর্বে আইসিটি ট্রেনিং ফর অল চ্যানেলে বেশ কিছু টিউটোরিয়াল করে দিয়েছিলাম। বাকি যে টিউটোরিয়ালগুলো রয়েছে সেগুলো করে দেবো আশা করছি। এই টিউটোরিয়ালগুলোর মধ্য দিয়ে আমাদের প্রশিক্ষণার্থী শিক্ষক এবং যারা প্রশিক্ষক রয়েছেন তাদের সবাই প্রশিক্ষণকে কার্যকরভাবে উপস্থাপনে একটি ইতিবাচক ভূমিকা এই টিউটোরিয়ালগুলো রাখবে। আমাদের তৃতীয় দিনের অধিবেশন 4 যেটা রয়েছে সেটি মূলত বিদ্যালয়ের উন্নয়নে সক্রিয় অংশগ্রহণ ও লক্ষ্য অর্জন। এই অধিবেশনটিতে কিভাবে পরিচালিত হবে এই অধিবেশনটি সেই ডিটেলস আমরা এখানে তুলে ধরবো আশা করছি। পুরো টিউটোরিয়াল জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আমরা জানি একটি বিদ্যালয়ের উন্নয়নে প্রধান শিক্ষকের যে ভূমিকা সেটি বলে শেষ হবার নয়। প্রধান শিক্ষকের নেতৃত্বেই সকল অংশীজন সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে অংশীজনের সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে একটি বিদ্যালয় একটি কার্যকর বিদ্যালয়ে পরিণত হতে পারে এবং একটি বিদ্যালয়ের যে লক্ষ্য থাকে সুনির্দিষ্ট সেই লক্ষ্যটা অর্জন হওয়া সম্ভব। এই অধিবেশনের যে শিখন ফলগুলো রয়েছে সেগুলো হচ্ছে বিদ্যালয়ের উন্নয়নে সক্রিয় অংশগ্রহণের ক্ষেত্র সমচিহ্নিত করতে পারবেন, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে আমাদের অংশীজন যারা বিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট রয়েছে তারা কোন কোন ক্ষেত্রে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে, সেই ক্ষেত্রগুলো কি কি। বিভিন্ন কাজে সক্রিয় অংশগ্রহণের উপায় নির্ধারণ করতে পারবেন এবং সক্রিয় ক্ষেত্রগুলো নির্বাচন হওয়ার পরে সেই ক্ষেত্রে কিভাবে তারা অংশগ্রহণ করবে, সেই উপায়টা কি হবে, প্রসেসটা কি হবে সেটি নির্ধারণ করতে পারবে এবং বিদ্যালয়ের উন্নয়নের লক্ষ্য অর্জনের নিশ্চিতকরণের উপায় বর্ণনা করতে পারবেন। এই ছিল মূলত এই অধিবেশনের শিখন ফল। অধিবেশনটিতে আমাদের বেশ কয়েকটি কৌশল অবলম্বন করা হবে। তার মধ্যে যে প্রথম যেটি রয়েছে সেটি হচ্ছে নাটিকা প্রদর্শন। অর্থাৎ এই অধিবেশনটি পরিচালনা করতে গিয়ে আমাদের অংশগ্রহণকারী শিক্ষকগণের মধ্য থেকে 2 জন একটি দৃশ্যে অভিনয় করবেন। সেটি আমাদের 3.3-1 যে নির্দেশনা দেওয়া আছে সেই নির্দেশনা অনুসারে তারা নাটিকাটি প্রদর্শন করবেন এবং বাকিরা সবাই পর্যবেক্ষক হিসেবে থাকবে। আমরা যদি সেই নাটিকার বিষয়বস্তু একটু তুলে ধরি আপনাদের কাছে। নাটিকাটির মূল বিষয়বস্তু হলো সেখানে 2টো চরিত্র রয়েছে, একজন হচ্ছে তানিয়া রহমান এবং একজন হচ্ছে রাসেল এবং তানিয়া রহমান। তারা বিদ্যালয়ের একটি কক্ষে, একই বিদ্যালয়ের 2 জন শিক্ষক, তারা বিদ্যালয়ের কক্ষে একটি লেসন প্ল্যান নিয়ে আলোচনা করতে থাকবেন এবং এই লেসন প্ল্যানটি করতে গিয়ে একজন প্রধান শিক্ষকের কথা চলে আসবে অভিনয়ের মধ্য দিয়ে। সেটি আমাদের অংশগ্রহণকারী শিক্ষকগণ ভালোভাবে পর্যবেক্ষণ করবেন। সেই যে প্রধান শিক্ষক যিনি এই লেসন প্ল্যানটি সংশোধন করে দিয়েছেন সেটি কিভাবে তিনি করেছিলেন সেই বিষয়গুলো আমাদের নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে এবং এই নাটকটি হয়ে যাওয়ার পরে আমাদের অংশগ্রহণকারী শিক্ষকদের উদ্দেশ্যে 2টি প্রশ্ন থাকবে। একটি হচ্ছে নাটিকার প্রধান শিক্ষক, নাটিকায় যে প্রধান শিক্ষকের কথা বলা হলো যিনি হাশেম স্যার, সেই হাশেম স্যার বিদ্যালয়ের কোন কোন কাজে সক্রিয় অংশগ্রহণ করেছেন নাটিকাটির মধ্যে সেটি কিন্তু তুলে ধরা হয়েছে এবং কিভাবে করেছেন তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ। একটা হচ্ছে কোন কোন কাজে করছে অর্থাৎ ক্ষেত্রগুলো কোন কোন ছিল, আর একটা হচ্ছে কিভাবে করেছেন সেটি। এই 2টি প্রশ্ন নিয়ে আলোচনা হবে এবং এই 2টি প্রশ্ন আলোচনার পরে এই যে নাটিকার প্রধান চরিত্র যে প্রধান শিক্ষক যিনি রয়েছেন তার যে কর্ম সেটির অনুপ্রাণিত হয়ে একজন প্রধান শিক্ষক হিসাবে বিদ্যালয়ের উন্নয়নে আপনি কিভাবে সক্রিয় সহযোগিতা অংশগ্রহণ করবেন সেটি আপনি লিখবেন এবং কিভাবে করবেন সেটিও লিখবেন। অর্থাৎ নাটিকার প্রধান শিক্ষক হাশেম স্যারের চরিত্র অনুপ্রাণিত হয়ে একজন প্রধান শিক্ষক হিসেবে আপনি কিভাবে বিদ্যালয়ের কাজে সক্রিয়ভাবে
অংশগ্রহণ করবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনি অংশগ্রহণ করবেন কাজে, সেটি আপনি প্রত্যেক শিক্ষক ইন্ডিভিজুয়ালি সেটি লিখবে এবং সেটি লেখার পরে প্রত্যেক শিক্ষকের কাছ থেকে মূলত মাইন্ড ম্যাপিং পদ্ধতিতে মতামতগুলো বা আইডিয়াগুলো তুলে আনা হবে এবং আইডিয়াগুলো এখানে লেখা হবে। সক্রিয় সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণের ক্ষেত্র, প্রথম হচ্ছে ক্ষেত্রগুলো তুলে নেওয়া হবে। আমরা কিছু ক্ষেত্র এখানে উল্লেখ করে দেওয়া আছে যে প্রধান শিক্ষক মূলত কোন কোন কাজে বা সহযোগিতা করতে পারেন বা করে থাকেন বা করবেন। একটি হচ্ছে ক্লাস রুটিন প্রস্তুত করা। এটি আমরা জানি যে আমাদের ডিপি কর্তৃক নির্ধারিত যে ক্লাস রুটিন দেওয়া থাকে সেই রুটিনটাকেই ফলো করতে হবে আমাদের। এখানে নিজের থেকে করা যাবে না। ডিপি কর্তৃক 1 শিফট 2 শিফট স্কুলের জন্য যে প্যাটার্নটা করে দেওয়া হয় সেই প্যাটার্নের আলোকে শ্রেণী বন্টন করা, ক্লাস রুটিন প্রস্তুত করা এটি কাজ। ক্লাস রুটিনে নিজের জন্য ক্লাস বরাদ্দ রাখা এবং ক্লাস নেওয়া, অর্থাৎ প্রথম ক্লাস বা শেষ ক্লাস অথবা যে কোনো ক্লাস নিজে নিতে হবে এবং সেইটা কোন ক্লাস তিনি নেবেন সেটি বরাদ্দ রাখা। সহকারী শিক্ষকের শ্রেণী পাঠদান পর্যবেক্ষণ ও ফলাবর্তন করা। আমরা জানি আমাদের প্রধান শিক্ষকগণের আরেকটি রুটিন কাজ হচ্ছে সহকারী শিক্ষকদের পাঠদান পর্যবেক্ষণ এবং ফলাবর্তন। এটি কিন্তু আমাদের লিডারশিপ প্রশিক্ষণ সহ যে কোনো প্রশিক্ষণে কিন্তু এই কাজগুলো বলা হয়। যেহেতু তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অতএব অবশ্যই তাকে প্রতি সপ্তাহে 1টি 2টি বা 3টি করে শ্রেণী কার্যক্রম পর্যবেক্ষণ করতে হবে। নির্ধারিত তার জন্য ফর্ম রয়েছে, সেই ফর্মে করতে হবে এবং সেই পর্যবেক্ষণ শেষে যত তাড়াতাড়ি সম্ভব সংশ্লিষ্ট শিক্ষককে ফলাবর্তন দিতে হবে এবং ফলাবর্তনের রেকর্ড রাখতে হবে। আমরা জানি একাডেমিক যে উন্নয়ন অর্থাৎ শ্রেণী পাঠদানের শিক্ষকের মানের যে উন্নয়ন সেটি কিন্তু একটি ধারাবাহিক প্রসেস এবং এই যে প্রধান শিক্ষক একজন কার্যকর ভাবে তিনি যদি এই পাঠদান পর্যবেক্ষণ করেন এবং যদি ফলাবর্তন দেন, আস্তে আস্তে কিন্তু শিক্ষকদেরকে একটা জায়গায় নিয়ে আসা যায়, একটা ভালো অবস্থানে নিয়ে আসা যায়। কিন্তু অপ্রিয় হলো সত্য যে আমাদের অনেক সময় কিন্তু এই কাজগুলা ঠিক মতো করা হয় না। ফলশ্রুতিতে বিদ্যালয়ের যে পাঠদানের যে মানের উন্নয়ন হওয়া সেটি কিন্তু কাঙ্ক্ষিত পর্যায়ে আমরা নিতে পারছি না। সহকারী শিক্ষকের পাঠ পরিকল্পনা তৈরিতে সহযোগিতা করা। পাঠ পরিকল্পনা তৈরি করার ক্ষেত্রে আমাদের যে শিক্ষক সহায়িকা দেওয়া আছে সেখানে একটা ভালো গাইডলাইন দেওয়া আছে, সেই গাইডলাইনটা ফলো করে সংক্ষিপ্ত আকারে পাঠ পরিকল্পনা তৈরিতে সহায়তা করা। সহকারী শিক্ষকের লিখিত পাঠ পরিকল্পনা দেখে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া, অর্থাৎ এক সহকারী শিক্ষক যে পাঠ পরিকল্পনা তৈরি করে আনবেন সেটি তিনি সংশোধন করে দিবেন বা তিনি যোজন বিয়োজন করবেন, এটি এই জায়গাটা এটি করা যায় এরকম একটি বিষয় অ্যাড করা যায় বা এটি বাদ দেওয়া যেতে পারে। দৈনিক সমাবেশ অ্যাসেম্বলিতে উপস্থিত থাকতে হবে নিজে, এটি খুবই একটি কার্যকর বিষয়। যে স্কুলের প্রধান শিক্ষক নিয়মিত অ্যাসেম্বলিতে উপস্থিত থাকেন এবং সহকারী শিক্ষকরা উপস্থিত থাকেন, অর্থাৎ অ্যাসেম্বলিটা হচ্ছে বিদ্যালয়ের শুরুর যে দিকটা থাকে। একটা ভালো স্কুলের প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে যত সময় অ্যাসেম্বলি হয়, অ্যাসেম্বলিতে সকল শিক্ষার্থী উপস্থিত থাকে, অ্যাসেম্বলিতে সকল শিক্ষক উপস্থিত থাকে এবং অ্যাসেম্বলি থেকে একটি পরিপূর্ণ নির্দেশনা কিন্তু পাওয়া যায়। এবং অ্যাসেম্বলির কথা যখন উঠলো তখন আরেকটা বিষয় বলা যায়, অ্যাসেম্বলিতে প্রতিদিনই কিন্তু আমাদের এনার্জাইজিং টাইপের কিছু অ্যাক্টিভিটিস থাকতে হবে, অর্থাৎ শিক্ষার্থীরা প্রথমেই অ্যাসেম্বলিতে আসবে, অ্যাসেম্বলি থেকেই তারা একটা শারীরিক কিছু ব্যায়াম করতে হবে, করার যে বিষয়টা থাকবে সেটি থাকবে, অর্থাৎ শারীরিক যে বিষয়গুলো সেটি থাকবে এবং একই সাথে সাথে মানসিক ভাবে পরিতৃপ্তি দেওয়ার জন্য তাকে কিছু এনার্জি টাইপের অ্যাক্টিভিটিস থাকবে, অর্থাৎ একটি ভালো মন নিয়ে সে শ্রেণীকক্ষে প্রবেশ করবে এবং সেটার সূচনা কিন্তু আমাদের এই দৈনিক সমাবেশের মধ্য দিয়ে শুরু হয়ে যাবে। নিজের কক্ষ চেয়ার টেবিল নিজে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, একই সাথে সাথে নিজের হাতে বৃক্ষরোপণ করে অন্যদের উৎসাহিত করা, অর্থাৎ স্কুলে যে বৃক্ষরোপণের যে বিষয়টি থাকে, একটি শোভিত বা সুসজ্জিত বিদ্যালয় নির্মাণ করার ক্ষেত্রে কিন্তু বৃক্ষরোপণ বা করার যে বিষয়টি থাকে সেটি কিন্তু বাহ্যিক পরিবেশকে সুন্দরভাবে সাজানোর জন্য বৃক্ষরোপণ কার্যক্রমটা খুবই দরকার। বাগান তৈরির সময় নিজে উপস্থিত থাকা, অংশগ্রহণ করা। এছাড়া আমাদের অনেক স্কুল রয়েছে যেখানে বেশ বা পর্যাপ্ত জায়গা রয়েছে, সেই জায়গাগুলোকে সঠিকভাবে কাজে লাগানোর জন্য বাগান তৈরি করার বিষয়টা থাকতে পারে, সবজি বাগান হতে পারে, ফলের বাগান হতে পারে এবং অনেক স্কুলে কিন্তু এগুলো করাও হয়েছে বা আছে। হ্যাঁ, বিভিন্ন মিটিং পরিচালনা করা, একাডেমিক মিটিং সহ যে পাক্ষিক মিটিং বা সাপ্তাহিক মিটিং বা স্টাফ মিটিং যেটাকে আমরা বলি, সেই মিটিংগুলো যতটা না প্রশাসনিক তার চেয়ে কিন্তু একাডেমিক দিকগুলোতে আমাদের বেশি গুরুত্ব দিতে হবে, কারণ একাডেমিক স্কুল মূলত একটা একাডেমিক প্রতিষ্ঠান। এখানে কোন শিক্ষক কোন ক্লাসে পাঠদান করছেন, কারো কোনো বিষয়ে সমস্যা হচ্ছে কিনা বা
যথা নিয়ম অনুসারে কার্যক্রমগুলা আগাচ্ছে কিনা, এই যে বিষয়গুলো দেখা এবং একটি ওয়ার্ক প্ল্যান তৈরি করা, একটি প্রত্যেক শিক্ষকের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা করে দেওয়া, বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন কাজে সরাসরি সম্পৃক্ত থাকা, যেমন ভবন নির্মাণ বা অন্যান্য যেগুলো কাজ হয় স্কুল পর্যায়ে সেই কাজগুলোতে সম্পৃক্ত থাকা, অন্যদের কাজ করানোর আগে নিজে কাজটি করার মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করা, অর্থাৎ এটাকে বলছি আমরা মডেলিং করা বা সকল কাজে নিজে সক্রিয় অংশগ্রহণ করা। যখন সবাই দেখবে যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজেই কাজটি করছেন, তখন কিন্তু অন্যরাও এগিয়ে আসবে, সেটির কথা এখানে বলছে। আর যে বিষয়টি বলছে দৃষ্টান্ত করা, অর্থাৎ করে দেখাতে হবে। মেন্টরিং এর মাধ্যমে শিক্ষক শিক্ষার্থী সহ সকলের সমস্যা সমাধানের চেষ্টা করা। একজন প্রধান শিক্ষক একজন মেন্টর মানে হচ্ছে যারা অনেক কিছু জানে এবং যাদের নবীন শিক্ষক তারা মেন্টরের কাছ থেকে পরামর্শ নেবে, একটা গাইডলাইন দেওয়া হবে এবং একটি নিবিড় পর্যবেক্ষণের মধ্য দিয়ে প্রত্যেকের পেশাগত উন্নয়ন করে প্রত্যেক শিক্ষকের যে শিক্ষক মান যেটা রয়েছে সেটি অর্জন করা, নিজে হোম ভিজিট করা, অন্যদের হোম ভিজিট করতে উৎসাহিত করা, দীর্ঘদিন অনুপস্থিত শিক্ষার্থীর অভিভাবকের সাথে নিজে যোগাযোগ করা বা শ্রেণী শিক্ষকের মাধ্যমে যোগাযোগ করা, কারণ জানা, কেন আসে নাই। অর্থাৎ একজন প্রধান শিক্ষকের অনেক ধরনের অ্যাক্টিভিটিস করতে হবে। নিজে উপকরণ তৈরি করে শিক্ষকদের শেখানো কাজে উৎসাহ দিবেন, অর্থাৎ তিনি একজন ক্রিয়েটর হবেন। ভালো উপকরণ তৈরি করতে পারা এবং ভালো ডিজিটাল কন্টেন্ট তৈরি করতে পারা হতে পারে, সেটিও কিন্তু করবে, নিজে করবে এবং অন্যদেরকে উৎসাহিত করবেন। এ পর্যায়ে মূলত আমরা জানবো আমাদের দুটি কেস স্টাডি রয়েছে। এই অধিবেশনে আরেকটি বিষয় হচ্ছে কেস স্টাডি। আমরা নাটিকা দেখব, কেস স্টাডি করব এবং মাইন্ড ম্যাপিং এর মাধ্যমে কাজগুলো উপস্থাপন করব। এই কেস স্টাডি দুটো প্রত্যেক শিক্ষক ইন্ডিভিজুয়ালি পড়বেন, ঠিক আছে? কেস স্টাডি দুটো পড়ার পরে আমরা যদি কেস স্টাডি দুটো দেখি, কেস স্টাডিতে মূলত রয়েছে টমাস আলভা এডিসন ও বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার। আমরা সবাই জানি যে টমাস আলভা এডিসন বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেছিলেন, এবং একজন সফল বিজ্ঞানী, সফল উদ্ভাবক এবং সফল ব্যবসায়ী কিন্তু তিনি। তিনি যে টমাস আলভা এডিসন বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করলো, আমরা যে বিদ্যুতের আলো পাইলাম, এর পিছনের যে ইতিহাস সেটি কিন্তু আমরা অনেকেই জানি না। আমরা কি জানি এই বাল্ব আবিষ্কার করতে তাকে কম বেশি 10,000 বার চেষ্টার পরে তিনি এটি করতে সক্ষম হয়েছিলেন। 10,000 বার, আবার উল্লেখ করছি আমি, কারণ আমরা একবার, দুইবার, তিনবার করে কিন্তু হাল ছেড়ে দেই, কিন্তু টমাস আলভা এডিসন হাল ছাড়ে নাই। আর হাল ছাড়ে নাই বলেই তিনি বিজয়ী হয়েছেন। যে কোনো কাজ করতে গেলে লেগে থাকতে হবে, লেগে থাকলেই আস্তে আস্তে দেখা যাবে সেটার একটা পরিবর্তন আনা সম্ভব। বিজয়ের মুকুট তারাই পড়তে পারে যারা কোনো কাজের সাথে লেগে থাকে, ঠিক আছে? তাহলে আমরা এই ইতিহাসটা জানবো এবং এইটি মূলত দেওয়া হয়েছে আমাদের শিক্ষকগণ যাতে এটি থেকে অনুপ্রাণিত হয়, উদ্বুদ্ধ হয়। কারণ আমরা দেখেছি আমাদের অনেক শিক্ষকই কিন্তু একটু অনেকে চেষ্টা করে, কিন্তু চেষ্টা করার পরে আস্তে করে থেমে দেয়। এই যে থেমে যাওয়া, এই জায়গাটায় যাতে তারা উৎসাহিত হয়, তাদেরকে মোটিভেট করা, গিয়ার আপ করা এবং যে কোনো ভালো কাজের পিছনে যে অনেক শ্রম দিতে হয়, অনেক চেষ্টা করতে হয়, তারই কিন্তু উদাহরণগুলো এই কেস স্টাডির মাধ্যমে আমরা পাবো। এরপরে যেটা আছে জ্যাকমার ব্যর্থতা থেকে সফলতার গল্প, সেটি আমাদের শিক্ষকগণ জানবেন এবং এই জ্যাকমার যে কিভাবে সফল হয়েছিলেন তিনি, সেটির যে ইতিহাসটা সেটি জানা দরকার। এবং তিনি এখানে অনেকগুলো বিষয় রয়েছে। একবার তিনি চাকরির জন্য লাইনে দাঁড়িয়েছিলেন, সেখানে 24 জন ছিল, কিন্তু দুঃখজনক হলেও সত্য যে 23 জনই চাকরি পেয়েছিল, কিন্তু জ্যাকমাই শুধু চাকরি থেকে বাদ গিয়েছিল। তার জন্য কিন্তু তিনি হাল ছেড়ে দেননি। পরবর্তী জীবনে তিনি হয়েছিলেন এই যে 2003 সালে তিনি তাওবাও এবং আলিপে এবং এইগুলো শুরু করেন এবং ফোর্বস পত্রিকার বিচারে চীনের ধনীতম ব্যক্তিদের মধ্যে তিনি ছিলেন অন্যতম এবং তার মোট সম্পত্তির পরিমাণ $1,950 কোটি। এটি তিনি কিভাবে হয়েছিলেন? তার যে চেষ্টা, সেই চেষ্টায় তাকে কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে গিয়েছিল। এটির মধ্য দিয়ে মূলত আমাদের শিক্ষকগণ অনুপ্রাণিত হবেন। এই দুটি কেস স্টাডি পড়ার পরে এখানে আমাদের প্রশ্ন আসবে যে লক্ষ্য অর্জন নিশ্চিত করেন টমাস আলভা এডিসন
এবং জ্যাক মা কি করেছিল। আমরা যদি কেস স্টাডি দুটো ভালো করে পড়ি তাহলে দেখব তারা একটা সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করেছিলেন এবং সেই লক্ষ্য অর্জনের জন্য তারা একটা অ্যাকশন প্ল্যানের মাধ্যমে কাজগুলো করেছিলেন বলেই তারা সফল হয়েছিলেন। এবং বিদ্যালয়ের লক্ষ্য অর্জন করতে যদি আমরা করতে চাই তাহলে আমাদের এই যে কেস স্টাডি দেখলাম, এই টমাস আলভা এডিসন এবং জ্যাক মার যে কেস স্টাডি দেখলাম আমরা, আমাদের বিদ্যালয়ের কোনো লক্ষ্য অর্জন নিশ্চিত করতে হলে তাহলে আমাদেরও কি করণীয়, এখন সেই করণীয়গুলো তারা লিখবেন। এই দুটি প্রশ্ন রয়েছে এবং সেই করণীয়গুলো হতে পারে লক্ষ্যকে বিভিন্ন অংশে ভাগ করা, অর্থাৎ একদিনই তো আর একটি লক্ষ্য একটা স্কুলকে কাঙ্ক্ষিত স্কুলে নিয়ে যাওয়া যায় না। একটা স্কুলকে ভালো স্কুল তৈরি করতে বা ভালো বিদ্যালয় বিনির্মাণ করতে অনেক সময় লেগে যায়, অনেক বছর লেগে যায়, অনেক মানুষের অক্লান্ত শ্রম, মেধা, পরিশ্রম লেগে থাকা, সেটির মধ্য দিয়ে কিন্তু একটি স্কুল ভালো স্কুলে পরিণত হয়। তাহলে আমাদের টার্গেট ওরিয়েন্টেড বা টার্গেট বেসড কাজ, লক্ষ্যকে বিভিন্ন অংশে ভাগ করতে হবে। যে আমি 5 বছর মেয়াদে একটা পরিকল্পনা নিলাম, এই 5 বছরে প্রথম বছর কি করব, আমি দ্বিতীয় বছর কি করব, তৃতীয় বছর কি করব, পর্যায়ক্রমে ধাপে 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 প্রত্যেক বছর একটু একটু করে করেই একটা ভালো জায়গায় একটা স্কুলকে নিয়ে যাওয়া যায়। তার জন্য আমাদের একটি কর্ম পরিকল্পনা বা অ্যাকশন প্ল্যান যেটাকে আমরা বলছি তৈরি করতে হবে, একটা সময়সীমা নির্ধারণ করে দিতে হবে, অর্থাৎ প্রত্যেকটা কাজের জন্য একটা টাইম ফ্রেম থাকবে যে এই সময়ের মধ্যে আমরা এটা করব, এই সময়ের মধ্যে আমরা এটা করব। এবং সবসময় যে কোনো কাজ করতে যাই না কেন আমাদের নিজের উপর একটা কনফিডেন্স বা একটা আস্থা, একটা বিশ্বাস থাকতে হবে যে আমরাই পারবো বা আমার দ্বারা এই কাজটা অবশ্যই করা সম্ভব। সেই নিজের উপর যাদের আস্থা নাই, বিশ্বাস নাই, তারা কিন্তু কোনো কাজেই সফল হয় না। এটি কিন্তু প্রথম আমাদের একটা বিষয় মনে রাখতে হবে যে নিজের উপর একটা আস্থা থাকতে হবে, নিজের উপর একটা বিশ্বাস থাকতে হবে। এবং পরিবর্তন তারাই করতে পারে যাদের এই বিশ্বাস বা আস্থা রয়েছে। কারণ বিশ্বাস আস্থা যখন থাকবে তখন সে নিজেকে নিয়ে স্টাডি করবে যে আমার কোথায় কোথায় গ্যাপ আছে, তাহলে আমি কিভাবে এই জিনিসটা করতে পারি। নিজের কাজের মূল্যায়ন করা এবং প্রতিফলনমূলক চিন্তা করা, যেটা আমি এখন বললাম, অর্থাৎ প্রতিফলনমূলক মানে কি, ফিরে দেখা এবং আমি কতটুকু করতে পেরেছি সেটি মূল্যায়ন করা, সেটি হবে। এবং সময় মতো কাজ সম্পন্ন করা, প্রত্যেকটা কাজের জন্য যে টাইম ফ্রেম থাকবে সেই নির্দিষ্ট সময় সেই কাজটা করতে পারা, চেষ্টা অব্যাহত রাখা, অর্থাৎ হয়নি ফিরে গেলে হবে না, আবার শুরু করতে হবে, চেষ্টাটাকে অব্যাহত রাখতে হবে, দৃঢ়তার সাথে কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হবে। যারা সফল হয় তারা কি এমনি সফল হয়, তাদের কিন্তু অনেক পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়। যে কোনো পরিস্থিতি, কঠিন পরিস্থিতি, সিচুয়েশন মোকাবেলা করার মতো, চ্যালেঞ্জ মোকাবেলা করার মতো দৃঢ় মানসিকতা তার থাকতে হবে, একজন প্রধান শিক্ষকের থাকতে হবে। ব্যর্থ হলে হতাশ না হওয়া, ব্যর্থ হতেই পারে। আমরা জ্যাক মার ইতিহাস দেখলাম, টমাস আলভা এডিসনের ইতিহাস দেখলাম, তাই না? তারা কি অনেকবার ব্যর্থ হয়েই সফল হয়েছিল। যে কোনো সফলতার পিছনে একটা ব্যর্থতার ইতিহাস থাকে, সেটি কিন্তু আমাদের ভুলে গেলে হবে না। নিজের ভুল থেকে শিক্ষা গ্রহণ করা, কেন ব্যর্থ হয়েছি, নিশ্চয়ই কিছু ভুল হয়েছে আমার, তাহলে সেই ভুলগুলো যাতে ভবিষ্যতে আর না হয় সেই ভুলগুলো থেকে শিক্ষা গ্রহণ করা, লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত প্রচেষ্টা অব্যাহত রাখা, অর্থাৎ চেষ্টা চালিয়ে যেতেই হবে। অর্থাৎ ইংরেজিতে একটা শব্দ আছে, সেটাকে আমরা বলি স্টেয়ার অ্যাট মানে হচ্ছে লেগে থাকা। কোনো কিছুর পিছনে লেগে থাকলে তার থেকে অবশ্যই একটি ভালো রেজাল্ট আসবে। তাহলে এটি হচ্ছে লক্ষ্য অর্জন নিশ্চিতকরণের বিভিন্ন উপায় আমরা আলোচনা করে দিলাম। এবং এই অধিবেশন শেষে আমাদের অংশগ্রহণকারী শিক্ষকদেরকে আমরা অধিবেশনের কতটুকু ফলপ্রসূ হয়েছে তার জন্য আমরা দুটো প্রশ্ন রেখেছি এখানে। সক্রিয় সহযোগিতা, সক্রিয় অংশগ্রহণের দুটি ক্ষেত্র, অর্থাৎ একজন প্রধান শিক্ষক কোন কোন ক্ষেত্রে সক্রিয়ভাবে সহযোগিতা করতে পারে এবং সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে, এবং কিভাবে সক্রিয় সহযোগিতা সফল অংশগ্রহণ সফল হবে, সেই দুটি উপায় অর্থাৎ নিশ্চিতকরণের উপায়, লক্ষ্য অর্জনের উপায় নিশ্চিত করার যে বিষয়টা আমরা আলোচনা করলাম সেটি কিন্তু এখানে দেওয়া হয়েছে। সম্মানিত ভিউয়ার্স, অনারেবল টিচার্স এবং যারা শুনছিলেন সবাইকে আবারও শুভেচ্ছা, অভিনন্দন। আমাদের আইসিটি ট্রেনিং ফর অল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের কাজকে উৎসাহিত করবেন। আমাদের এই টিউটোরিয়াল সম্পর্কিত ভালো লাগা মন্দ লাগা, এই টিউটোরিয়ালের পিডিএফ পাওয়ার পয়েন্টগুলো যদি আপনারা পেতে চান তাহলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। এছাড়া প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট যে কোনো বিষয়ে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের কাজকে উৎসাহিত করবেন। আমাদের আইসিটি ট্রেনিং ফর অল চ্যানেল ছাড়াও বাংলাদেশ অনলাইন আইসিটি ট্রেনিং সাপোর্ট ফেসবুক পেজ ও গ্রুপ রয়েছে, সেই গ্রুপে এই টিউটোরিয়ালগুলো আমরা নিয়মিত আপলোড করে থাকি, সেখান থেকে আপনারা এগুলো দেখে নিতে পারেন। দেখা হচ্ছে পরের কোনো টিউটোরিয়ালে, সে পর্যন্ত সবার জন্য শুভ কামনা।